আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমাদের জুলজির প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট দুইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে, রিটেনের কোশ্চেন আসে। পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা শুরু করি। আমরা চ্যাপ্টারটা এমনভাবে পড়বো যাতে আমরা যারা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তাদের প্রিপারেশানটাও কমপ্লিট হয়, পাশাপাশি যারা আমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছি তাদের প্রিপারেশানটাও কমপ্লিট হয়। অনেকের ধারণা, বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দাগানো বইটাই ভালো মতো পড়তে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ, রিসেন্ট ইয়ারগুলোতে যদি তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখো, দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষাতে রিসেন্ট ইয়ারগুলোতে দাগানো বইয়ের পাশাপাশি যে জিনিসটার উপর আমরা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। কারণ এখন রিসেন্ট ইয়ারগুলোতে একটু কনসেপচুয়াল টপিকসগুলো থেকে কোশ্চেন বেশি হচ্ছে, ডিরেক্ট সরাসরি বইয়ের লাইন তুলে না দিয়ে বই বেসিক টাইপের কোশ্চেনটা একটু বেশি হচ্ছে। এর জন্য আমাদেরকে প্রত্যেকটা টপিক্সের বেসিক কনসেপ্টটা আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে। এখন আমরা চলে আসি প্রাণী বৈচিত্র্য। পৃথিবীতে প্রায় আমরা জানি 15 লক্ষ বা 18 লক্ষ প্রাণী পাওয়া যায়, তাই না? এই যে এতগুলো প্রাণী আছে, এতগুলো উদ্ভিদ আছে, এই সব উদ্ভিদ সম্পর্কে আসলে বা সব প্রাণী সম্পর্কে আসলে আমাদের আলাদা আলাদা করে জানাটা সম্ভব না। তাহলে এই যে এতগুলো প্রাণী আছে, এতগুলো উদ্ভিদ আছে, এদের সম্পর্কে যে আমরা জানবো, তাহলে জানার জন্য তাদেরকে আমরা কি করছি, তাদেরকে আমরা বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যাস করছি। এই জিনিসটাকে বলতেছি আমরা শ্রেণীবিন্যাস। এখন যদি আসি আমরা প্রাণী বৈচিত্র্য, এই যে দেখো 15 লক্ষ বা 15 লক্ষর বেশি প্রাণী পাওয়া গেছে, বা প্রায় মোটামুটি 3 লাখের মতো উদ্ভিদ পাওয়া গেছে, অর্থাৎ মোটামুটি যে 18 লক্ষ প্রাণী 18 লক্ষ প্রাণী এবং উদ্ভিদ পাওয়া গেছে, তাদের সবার মধ্যে কী আছে? সবার মধ্যে কিছু বৈশিষ্ট্যগত, জিনগত বিভিন্নতা দেখা যায়। এই জিনিসগুলোকে কি বলে? এই জিনিসগুলোকে বলা হয় প্রাণী বৈচিত্র্যতা। এই জিনিসটাকে বলা হয় প্রাণী বৈচিত্র্যতা। এখন আমরা যদি আসি প্রাণী বৈচিত্র্যতা কত ধরনের? প্রাণী বৈচিত্র্যতা হচ্ছে 3 ধরনের। প্রাণী বৈচিত্র্যতা হচ্ছে 3 ধরনের। এক নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য। দুই নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তিন নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বৈচিত্র্যতা কত প্রকার? 3 প্রকার। এটা একটা কোশ্চেন, প্রাণী বৈচিত্র্যতা কত প্রকার। তাহলে আমরা একদম প্রত্যেকটা লাইন যখন পড়বো এমনভাবে পড়বো যে এই লাইনটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। 1 নম্বর কোশ্চেন, প্রাণী বৈচিত্র্যতা কত প্রকার? প্রাণী বৈচিত্র্যতা হচ্ছে 3 প্রকার। সেকেন্ড কোশ্চেন, কোনটি প্রাণী বৈচিত্র্যতার প্রকারভেদ নয়? তাহলে প্রাণী বৈচিত্র্যতার প্রকারভেদ কী কী আছে? জিনগত, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তোমার পরীক্ষায় কোশ্চেন হবে কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। তাহলে প্রাণী বৈচিত্র্য কত প্রকার দেখলাম আমরা? 3 প্রকার, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। তারপরের পেজে চলে আসি আমরা, পরের স্লাইডে দেখো জিনগত বৈচিত্র্য বলতে আমরা আসলে কি বুঝি। জিনগত ভিন্নতার কারণে একই প্রজাতির সদস্যদের মধ্যে যে বৈচিত্র্য। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখব? যারা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের পরীক্ষা যদি আসে জিনগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি। তাহলে জিনগত ভিন্নতার জন্য একই প্রজাতির সদস্যদের মাঝে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়, জিনগত ভিন্নতার জন্য একই প্রজাতির সদস্যদের মাঝে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য কাদের ক্ষেত্রে দেখা যাবে? একই প্রজাতির সদস্যদের ক্ষেত্রে দেখা যাবে। একই প্রজাতির সদস্যদের ক্ষেত্রে যে বৈচিত্র্যতা দেখা যাবে তাকে বলবো আমরা জিনগত বৈচিত্র্য। যেমন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টা মানুষের ছবি আছে বা 3টা বাচ্চার ছবি আছে, তাদের সবাই হচ্ছে একই প্রজাতি, তারা সবাই হচ্ছে হোমোসেপিয়েন্স।
কিন্তু দেখো প্রথম ছবিতে তুমি যাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা তুমি দেখে বুঝতেছো এটা বাংলাদেশি, দ্বিতীয় বাচ্চাটা দেখে বুঝতেছো এটার পিছনে যে পতাকা আছে ওটা দেখে তুমি বুঝতেছো এটা ইউএসএ বা যুক্তরাষ্ট্রের বাচ্চা। আর একদম ডান পাশে যার ছবিটা দেখতে পাচ্ছ এটা দেখে বুঝতেছো এটা কোনো আফ্রিকান কোনো দেশের কোনো একটা শিশু। তাহলে এই যে দেখো এখানে 3টা শিশু আমরা দেখতে পাচ্ছি, 3টা শিশু দেখেই তুমি কিন্তু আলাদা করে ফেলতে পারতেছো, দেখেই তুমি বলে দিতে পারতেছো যে এটা বাংলাদেশি, এটা আমেরিকান, এটা হচ্ছে আফ্রিকান। এখন দেখো সবাই কিন্তু মানুষ, এই 3জনই মানুষ, 3জনেরই একই ধরনের অঙ্গ আছে, চোখ, নাক, কান, চুল সবই আছে, কিন্তু দেখো এক একজনের চেহারা, ফেস কাটিং বলো, চেহারার কালার বলো, এক একজন আরেকজন থেকে কিন্তু আলাদা। তাহলে একই প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে জিনগত ভিন্নতা আছে। কারণ দেখো ওর বাবা মা আমেরিকান, তাহলে ওর বাবা মা আমেরিকান, তাহলে ওর যে জিনগুলো পাইছে বাবা মা থেকে, তাহলে সেই ধরনের বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে প্রকাশ পাইছে। একইভাবে ডান পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছে ওর বাবা মা নিচ্ছে আফ্রিকান, তাহলে বাবা মা থেকেও যে ধরনের জিন পাইছে, বংশ পরম্পরায় যে ধরনের জিন পাইছে, ওর মধ্যে সে ধরনের বৈশিষ্ট্যগুলাই হচ্ছে প্রকাশ পাইছে। তাহলে জিনগত বৈচিত্র্যের বেসিক কনসেপ্টটা কি? একই প্রজাতি হইতে হবে, প্রজাতি একই, বাট তাদের জিনটা ভিন্ন হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন হবে। এর ফলে তাদের মধ্যে যে বৈচিত্র্যতা সৃষ্টি হবে তাকে বলবো আমরা জিনগত বৈচিত্র্যতা। তারপর আমরা চলে আসি প্রজাতিগত বৈচিত্র্যতা। এখন আসো, এইখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, তাকে আমরা সবাই চিনি। তার ঠিক পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তার ঠিক পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুবই প্রিয় ইলিশ মাছ। তাহলে দেখো এই যে এখানে 3টা প্রাণী আমরা দেখতে পাচ্ছি, একটা মানুষ, একটা পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটা মাছ ইলিশ। তাহলে এরা প্রত্যেক হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতি। তাহলে প্রজাতিগত বৈচিত্র্যতা মানে কি? ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে ভিন্নতার ভেরিয়েশনের কারণে যে বৈচিত্র্যতা সৃষ্টি হবে তাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্য, ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে বিদ্যমান বৈচিত্র্যতাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বা ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যাবে, ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যাবে তাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। কারণ মানুষ এক ধরনের প্রজাতি ভাগ, তারপরে ইলিশ মাছ আরেক ধরনের প্রজাতি, তাই না? তাহলে এই যে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে যে বৈচিত্র্যতাটা বিদ্যমান থাকবে তাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। এরপর আমরা চলে আসি বাস্তুতন্ত্র হচ্ছে, ধরো একটা নির্দিষ্ট অঞ্চলে যে প্রাণী বাস করে, একটা নির্দিষ্ট অঞ্চলে যে উদ্ভিদ আছে, সবার সমন্বয়ে সেখানে যে একটা পরিবেশ গড়ে ওঠে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে বলবো আমরা বাস্তুতন্ত্র। যেমন দেখো এটা বাম পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা সমুদ্রের ছবি দিছি। দেখো সমুদ্রের মধ্যে কি কি আছে? সমুদ্রের মধ্যে বিশাল সাগর, সেখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আছে, তাই না? তারপরে সমুদ্রের চারপাশে কোরাল পাওয়া যায়, বা সমুদ্রের চারপাশে কিছু নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ জন্মায়। তাহলে এইখানে হচ্ছে এক ধরনের বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সমুদ্র। আর এর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মরুভূমি। তাহলে মরুভূমিতে কি পাওয়া যায়? আমরা জানি মরুভূমিতে উট পাওয়া যায়, মরুভূমিতে ধুধু বালুচর পাওয়া যায়, তাই না? শুধু বালি আর বালি। আর মরুভূমির টেম্পারেচার একরকম। মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় তারা কিন্তু সমুদ্রের পাড়ে কিন্তু জন্মায় না। তাহলে মরুভূমিতে আরেক ধরনের বাস্তুতন্ত্র ক্রিয়েট হয়েছে। আবার ডান পাশের ছবিটা আমরা সুন্দরবনের একটা ছবি দিয়েছি। দেখো সুন্দরবনে যে উদ্ভিদগুলো পাওয়া যায়, যে প্রাণীগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু আবার তুমি মরুভূমিতেও পাবা না, আবার তুমি সাধারণত নর্মাল যে সমুদ্র এলাকা আছে সেখানেও তুমি পাবা না। তাহলে দেখো এইখানে উদ্ভিদ ও প্রাণীগুলো যে আছে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক, এর ফলে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠছে। মরুভূমিতে যে উদ্ভিদ ও প্রাণীগুলো আছে তাদের মধ্যে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠছে। আবার যে সমুদ্রে যে উদ্ভিদ আছে, প্রাণী আছে, তাদের সমন্বয়ে এক ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠছে। এই যে সমুদ্রের বাস্তুতন্ত্রের সাথে মরুভূমির বাস্তুতন্ত্রের সাথে সুন্দরবনের বা যে কোনো একটা ম্যানগ্রোভ বনাঞ্চলের যে বৈচিত্র্যতা দেখা যাবে, সেই বৈচিত্র্যতাকে কি বলবো আমরা?
সেই বৈচিত্র্যতাকে বলবো হচ্ছে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সেই বৈচিত্র্যতাকে বলবো আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আশা করি আমরা বাস্তুতন্ত্র জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়েছি। এখন আমরা চলে আসবো শ্রেণীবিন্যাস। একটু আগে আমি একটা কথা বলছি যে 18 লক্ষ প্রাণী আছে, উদ্ভিদ মিলা বা 15 লক্ষ প্রাণী আছে, প্রায় 3 লাখের মতো উদ্ভিদ আছে, সব মিলায় মোটামুটি আমাদের প্রায় 18 লক্ষের মতো জীব আছে। তাহলে এই যে 18 লক্ষের মতো জীব আছে, এদেরকে আমরা মোটামুটি বিভিন্ন পর্বে ভাগ করছি। এই পর্বগুলোতে ভাগ করার জন্য তাদেরকে পর্বতে ভাগ করছি। এখন এই যে তাদের শ্রেণীবিন্যাস করছি, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। এই কথাটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ? শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। তাহলে সবার প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, শ্রেণীবিন্যাসে যে 7টা ধাপ আছে, 7টা ধাপের নাম আমাদেরকে সিরিয়ালে জানতে হবে। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এদের নামটা আমরা সিরিয়ালে মনে রাখবো। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টার নাম শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ আছে, শ্রেণীবিন্যাসের 7টা ধাপের নাম আমরা সিরিয়ালে মনে রাখবো। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। পরীক্ষার কোশ্চেন, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। এবং এই 7টা ধাপের নাম আমাদেরকে সিরিয়ালে মনে রাখতে হবে। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং আরও কয়েকটা লাইন আমি লিখে দিব, তোমরাও তোমাদের বইতে বা খাতাতে যে নোট করতেছো সেই নোটের মধ্যে তোমরা লিখে নেবা। যেমন প্রজাতি, প্রজাতির মধ্যে একটা কথা লিখে রাখবা, প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক। শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক। শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। তারপরে দেখো, এরপরে যদি আমরা আসি, আরেকটা জিনিস মনে রাখবো, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। আর কিংডম অর্থাৎ জগৎ বা রাজ্য, এটা থেকে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। তাহলে এই যে দেখো, সবার প্রথম কোশ্চেন, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এরপরে আমরা কি মনে রাখা লাগবে এখান থেকে কয়েকটা জিনিস, যে শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক কাকে বলা হয়? মূল বা ভিত্তি একক বলা হয় প্রজাতিকে। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। আর শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কি? শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর হচ্ছে জগৎ কিংবা রাজ্য। এখন দেখো, যারা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের এমসিকিউতে একটা কোশ্চেন আসতে পারে, বর্গ কাকে বলে, এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে, তাই না? বা বর্গের সংজ্ঞাটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে বর্গ হচ্ছে, দেখো, একটা জগতের আন্ডারে অনেকগুলো পর্ব থাকে, একটা পর্বের আন্ডারে অনেকগুলো শ্রেণী থাকে, একটা শ্রেণীর আন্ডারে অনেকগুলো বর্গ থাকে, একটা বর্গের আন্ডারে অনেকগুলো গোত্র থাকে, একটা গোত্রের আন্ডারে অনেকগুলো গণ থাকে, একটা গণের আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকে। তাহলে এখন যদি বলে শ্রেণী কাকে বলে, শ্রেণী হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি স্তর যা অনেকগুলো বর্গের সমন্বয়ে গঠিত হয়। বুঝতে পারছি? তাহলে শ্রেণীটা কি? শ্রেণী হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি স্তর যা অনেকগুলো বর্গের সমন্বয়ে গঠিত হয়। বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি স্তর যা অনেকগুলো গোত্রের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এইভাবে তুমি মনে রাখবা, মানে এইটার আন্ডারে, বর্গের আন্ডারে অনেকগুলো গোত্র আছে, আবার গোত্রের আন্ডারে কি আছে? অনেকগুলো গণ আছে। তাহলে আমি যখন তোমাকে বলবো গোত্র কাকে বলে, তাহলে গোত্র হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি স্তর যা অনেকগুলো গণের সমন্বয়ে গঠিত হয়। আমি যদি বলি বর্গ কাকে বলে, বর্গ হচ্ছে শ্রেণীবিন্যাসের এমন একটি স্তর যা অনেকগুলো গোত্রের সমন্বয়ে গড়ে ওঠে। তাহলে এরপরে শ্রেণীবিন্যাস থেকে আমাদের আরও বেশ কিছু জিনিস জানতে হবে। শ্রেণীবিন্যাসের জনককে আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানো না তারাও এখন মুখস্থ করে ফেলো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। এবং শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হবে? ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রাখো,
লিনিয়াসের একটা বই আছে, এই বইয়ের নামগুলো আমাদের পরীক্ষাতে আসে। লিনিয়াসের বইয়ের নাম হচ্ছে সিস্টেমা নেচার। লিনিয়াসের বইয়ের নাম কি? লিনিয়াসের বইয়ের নাম হচ্ছে সিস্টেমা নেচার। এরপর আমরা চলে আসি দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এইটার সংজ্ঞা যদি আমাদের পরীক্ষায় আসে জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে, তখন আমরা কিভাবে দাগাবো? কিভাবে লিখব? নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে, গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে কোনো প্রাণীর নামকরণ করাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে কোনো প্রাণীর যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে কোনো প্রাণীর যে নামকরণ করা হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ। তাহলে এটা মনে থাকবে, দ্বিপদ নামকরণের তাহলে কয়টা অংশ? একটা অংশ হচ্ছে গণনাম, একটা অংশ হচ্ছে প্রজাতিক নাম। আবারও বলতেছি, সংজ্ঞাটা খেয়াল করো। নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণনামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে যে একটা প্রাণীর যে নাম প্রয়োগ করা হয়, যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এবং দ্বিপদ নামকরণের যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলীগুলা হচ্ছে ICZN। দেখো ICZN হচ্ছে একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা কী করে? যে অর্গানাইজেশনটা হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মগুলোকে প্রবর্তন করে। তাহলে ICZN এর ফুল মিনিং কি? ICZN এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলা প্রণয়ন করে যে সংস্থা, তার নাম হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এখন আমরা চলে আসি দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু দেখি। আমরা একটু আগে পড়ছি দ্বিপদ নামের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দুটি অংশ থাকবে। প্রথম অংশটার নাম হচ্ছে গণনাম, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে প্রজাতিক নাম। প্রথম অংশটার নাম হচ্ছে গণনাম, দ্বিতীয় অংশটার নাম কি? প্রজাতিক নাম। প্রথম অংশটা হচ্ছে গণনাম, দ্বিতীয় অংশটা কি? প্রজাতিক নাম। এর পরের পয়েন্টটা তুমি কি লিখবা? গণনামটা হবে বিশেষ্য। গণনামটা কি হবে? গণনামটা হবে বিশেষ্য এবং প্রজাতিক নামটা হবে বিশেষণ। গণনামটা হবে বিশেষ্য, প্রজাতিক নামটা হবে বিশেষণ। এবং গণনামের যে প্রথম অক্ষর বা প্রথম অক্ষর হবে বড় হাতের। বাকি সব ছোট হাতের। এবং প্রজাতিক নামটা পুরোটাই হবে ছোট হাতের। তারপর আমরা যখন ছাপার হরফে লিখব, যখন আমরা ছাপাবো মানে কম্পিউটারে টাইপ করব, তখন কোন ফর্মে লিখব? কোন ফ্রন্টে লিখব? আমরা ইতালিক ফ্রন্টে লিখব। ইতালিক ছাপার হরফে লিখলে ইতালিক হবে। ইতালিক মানে কি? ইতালিক মানে হচ্ছে ডান দিকে বাঁকা। হাতে লিখলে কিন্তু আমি ডান দিকে বাঁকা করে লিখবো না, হাতে লিখলে কিন্তু আমি সোজাসুজিভাবে লিখবো। যেমন ধরো এভাবে আর কি, ইতালিক ফ্রন্ট হচ্ছে এরকম, এভাবে বাঁকা। দেখবো কম্পিউটারে লেখা যায়। তুমি হাতে লিখলে এভাবে বাঁকা করে লিখলে কিন্তু তোমাকে কেটে দিবে। হাতে লিখলে তুমি বাঁকা করে লিখতে পারবা না। হাতে যখন লিখবা তুমি কি করবা? তখন তুমি হচ্ছে বৈজ্ঞানিক নামটা লিখবা, লিখার পরে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। দেখো মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। হোমোয়ের নিচে আলাদা দাগ, হোমোসেপিয়েন্সের নিচে আলাদা দাগ। তুমি যদি পুরোটার নিচে একসাথে দাগ দাও তাহলে কিন্তু কাটা। তুমি যদি এখানে এইচ বড় হাতের দিছো, এখানে এসও বড় হাতের দাও, তাহলে এটাও কিন্তু কাটা যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমাকে
মনে রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। তারপরে আর কি মনে রাখবা, যদি একাধিক বিজ্ঞানী যদি নাম দিয়ে থাকে, একাধিক বিজ্ঞানী যদি কোনো প্রাণীর দ্বিপদ নামকরণ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রথম প্রকাশিত, মানে আন্তর্জাতিক একটা বিজ্ঞান বিষয়ক জার্নালে যার দেওয়া নামটা প্রথমভাবে প্রকাশিত হয়েছে সেই নামটাই হচ্ছে স্বীকৃতি পাবে। তাহলে পরবর্তীতে আর কেউ নাম দিলে সেই নামটা স্বীকৃতি পাবে না। এবং নামের শেষে নাম প্রদানকারী বিজ্ঞানীর নাম লিখতে হবে। ধরো ক্যারোলাস লিনিয়াস দিছে, তাই তার নামের প্রথম অক্ষর এল কথাটা আমরা লিখে দেব। তাহলে নামের শেষে কি লিখতে হবে? নাম প্রদানকারী বিজ্ঞানীর নাম। এবং দেখো, একটা প্রাণীর যে নামকরণ করছি, নামকরণ করার জন্য তাকে কি করা হয় জানো? এই যে 7টা ধাপ আছে, এই 7টা ধাপের মধ্যে ফেলানো হয়। 7টা ধাপের মধ্যে ফেলানোর পর ধাপে তার নামকরণ করা হয়। তাহলে নামকরণ করার সময় আমরা যে এইভাবে শ্রেণীতে ফেলছি, এই শ্রেণীতে ফেলার জন্য এভাবে যে আমরা বিভিন্ন শ্রেণীতে তাকে বিন্যস্ত করছি, যে আমরা তো সব মানুষকে ডাইকে আনি নাই, তাই না? আমরা যে কোনো একটা মানুষকে নিয়ে বা যে কোনো যখন রুই মাছের শ্রেণীবিন্যাস করছি, রুই মাছের নামকরণ করছি, এক রুই মাছের যে কোনো একটা পিস, এক পিস রুই মাছ বা 2 পিস রুই মাছ নিয়ে আমরা তার মধ্যে বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করে তারপর ওর নামকরণ করছি। তাহলে নামকরণের সময় আমরা যে প্রাণীটাকে নমুনা হিসেবে ব্যবহার করছি তাকে আমরা টাইপ স্পেসিমেন হিসেবে সংরক্ষণ করা লাগবে। কী হিসেবে সংরক্ষণ করা লাগবে? টাইপ স্পেসিমেন হিসেবে গবেষণাগারে সংরক্ষণ করতে হবে। এরপর আমরা চলে আসি ত্রিপদ নামকরণ। তাহলে এখন আমরা তো দেখলাম, আমরা পরীক্ষায় আসলে এটার সংজ্ঞাও লিখতে পারবো যদি আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে আসে। দ্বিপদ নামকরণ বলতে কি বুঝি? দ্বিপদ নামকরণ বলতে আমরা কি বুঝি? দ্বিপদ নামকরণ বলতে বুঝি আমরা দুটি পদের মাধ্যমে যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ, আর 3টি পদের মাধ্যমে যে নামকরণ করা হয় তাকে বলা হবে ত্রিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে তো আমরা দেখলাম দুটি অংশ, একটি অংশের নাম গণ, আরেকটি অংশের নাম প্রজাতি। ত্রিপদ নামকরণের সংজ্ঞাটা এইভাবে লিখবা: নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ নামের শেষে প্রজাতিক নাম ও উপপ্রজাতিক নাম যুক্ত করে যে নামকরণ করা হয় তাকে বলা হয় ত্রিপদ নামকরণ। তাহলে ত্রিপদ নামকরণে কয়টা অংশ থাকবে? 3টা। একটা অংশ হচ্ছে গণ, একটা অংশ হচ্ছে প্রজাতি, আর একটা অংশ হচ্ছে উপপ্রজাতি। তাহলে গণ, প্রজাতি ও উপপ্রজাতি 3টি পদ যুক্ত করে যে নামকরণ করা হয় তাকে বলা হবে ত্রিপদ নামকরণ। যেমন দেখো, তোমরা সিংহ, আফ্রিকাতেও সিংহ পাওয়া যায়, আবার তোমার ভারতেও সিংহ পাওয়া যায় না? এখন তুমি বলো, 2টা সিংহ দেখতে কি একই রকম হবে না? তুমি দেখে নিজেই বুঝতে পারতেছো যে ভাই আফ্রিকান সিংহটা আকারে অনেক বেশি বড় হবে কম্পারেটিভলি যে ভারতের সিংহটা সে একটু ছোটোখাটো হবে। তাহলে আফ্রিকান সিংহ আরেকটা হচ্ছে ভারতীয় সিংহ, তো 2টাই তো সিংহ, তাই না? কিন্তু তাদের মধ্যে তো কিছু ডিফারেন্স আছে। তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আসলে প্রজাতিগত না, সেটা হচ্ছে প্রজাতির মধ্যে যে উপপ্রজাতি আছে সেই উপপ্রজাতিগত যে ভিন্নতা আছে বা উপপ্রজাতিগত ভ্যারিয়েশন আছে। তাহলে তুমি যখন কোথাও একটা বৈজ্ঞানিক নাম লিখবা, যখন তুমি ভারতীয় অঞ্চলের কোনো সিংহের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা লিখবা, তখন তুমি কিভাবে লিখবে? ত্রিপদ নামকরণের মাধ্যমে প্যান্থেরা লিও পার্সিকা। তো তুমি যখন কোথাও লিখবে প্যান্থেরা লিও পার্সিকা নামক একটা প্রাণী দেখছে, তখন আমি তোমার লেখাটা দেখে বুঝবো যে ও যে সিংহটাকে দেখতে পাইছে সেই সিংহটা হচ্ছে ভারতীয় সিংহ। আর যখন তুমি কোনো আফ্রিকান সিংহ দেখবা, তখন তুমি সেটা বৈজ্ঞানিক নাম কি লিখবা? প্যান্থেরা লিও। তার মানে এটা সিংহ, প্যান্থেরা লিওর একটা উপপ্রজাতি। তাহলে এটা কোন অঞ্চলের সিংহ? এটা হচ্ছে আফ্রিকান সিংহ। আর ত্রিপদ নামকরণ থেকে আরেকটা জিনিস আমাদেরকে পারা লাগে, ত্রিপদ নামকরণের প্রবক্তাকে বিজ্ঞানী স্লেজেল হচ্ছে ত্রিপদ নামকরণের প্রবর্তক। তাহলে এই হচ্ছে আমাদের নামকরণটা গেল। এরপর আমরা চলে আসি, আমরা একটু আগে বলছি 18 লক্ষ জীব আছে। 18 লক্ষ জীবকে আমরা বিভিন্ন ভাগে
ভাগ করছি। এই যে 18 লক্ষ জীবকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি কিসের মধ্যে, কিসের উপর, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এবং এদেরকে আমরা টোটাল আমরা 33টা পর্বে ভাগ করছি। কয়টা পর্বে ভাগ করছি? 33টা। তাহলে মনে রাখতে হবে প্রাণী জগতে সর্বমোট পর্ব হচ্ছে 33টা। সর্বমোট পর্ব কয়টা? সর্বমোট পর্ব হচ্ছে 33টা। এই কথাটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সর্বমোট পর্ব কয়টা? সর্বমোট পর্ব হচ্ছে 33টা। তাহলে দেখো এর মধ্যে অনেকে এতদিন পর্যন্ত অনেকে ধারণা ছিল যে ভাইয়া সর্বমোট পর্ব হচ্ছে 9টা। না, সর্বমোট পর্ব হচ্ছে 33টা, প্রধান পর্ব 9টা। সর্বমোট পর্ব 33টা, প্রধান পর্ব হচ্ছে 9টা। প্রধান পর্ব কয়টি? প্রধান পর্ব হচ্ছে 9টি। প্রধান পর্ব হচ্ছে 9টি। তাহলে সর্বমোট পর্ব 33টি, প্রধান পর্ব হচ্ছে 9টি। প্রধান পর্ব হচ্ছে 9টি। এবং দেখো এই 9টা কিন্তু প্রথম 9টা না। দেখো আমাদের 1 নম্বর পর্বের নাম হচ্ছে মেসোজোয়া। এটা অত ইম্পর্টেন্ট না, বা কারণ কি আমরা সেই পর্বগুলোকে ইম্পর্টেন্ট বলি দুইটা জিনিসের উপর ভিত্তি করে, যে পর্বে প্রাণীর সংখ্যা অনেক, প্লাস যে পর্বের প্রাণীদের অর্থনৈতিকভাবে গুরুত্ব আছে, বা যে পর্বের প্রাণীরা মানুষের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত, এদের মানুষের দেহে রোগ সৃষ্টি করতেছে, কিংবা মানুষের খাদ্য, কিংবা মানুষ সেটা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হইতে পারে, এটার উপর ভিত্তি করে আমরা গুরুত্বপূর্ণ পর্বগুলোকে ভাগ করছি। দেখো এখানে যে পর্বগুলোর নামের মধ্যে স্টার দেওয়া আছে সেই পর্বগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের 1 নম্বর পর্বের মধ্যে স্টার দেওয়া নাই, কিন্তু 2 নম্বর পর্বের মধ্যে স্টার দেওয়া আছে। তার মানে 2 নম্বর যে পর্বটা আছে পরিফেরা, এই পরিফেরা পর্বটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে দেখো এরপরে স্টার দেওয়া আছে 4 নম্বরে নিডারিয়া, তারপরে স্টার দেওয়া আছে 6 নম্বরে প্লাটিহেলমিনথেস। তাহলে আমরা যদি ইম্পর্টেন্ট অনুযায়ী যে পর্বগুলো পাইছি, কত পাইছি? 2, 4, 6। তাহলে আমি 2 নাম্বারটাকে আমাদের গুরুত্বপূর্ণ পর্বের তালিকায় কততে রাখছি? 1-এ রাখছি। আমাদের যে 4 নাম্বার পর্ব আছে নিডারিয়া, এটাকে আমরা গুরুত্বপূর্ণ পর্বের তালিকায় কত নাম্বারে রাখছি? 2-এ রাখছি। আমাদের যে প্লাটিহেলমিনথেস আছে এটাকে আমরা গুরুত্বপূর্ণ পর্বের তালিকায় 3-এ রাখছি। এরপরে গুরুত্বপূর্ণ পর্বটা হচ্ছে দেখো 12 নাম্বারটা, নেমাটোডা। তাহলে এটাকে আমরা কততে রাখছি? 4-এ রাখছি। তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রধান 9টা পর্বকে সাজাইছি। এই যে প্রধান 9টা পর্ব আছে এর মধ্যে প্রথম 8টা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নটকট থাকে না। 9 নাম্বার পর্ব বা কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নটকট থাকে। তাহলে প্রধান পর্বের মধ্যে কয়টি নন কর্ডাটা? প্রধান পর্বের মধ্যে 8টি হচ্ছে নন কর্ডেট আর 1টি হচ্ছে কর্ডেট। তাহলে প্রধান 9টা পর্বের নাম আমাদেরকে সিরিয়াল অনুযায়ী পাঠতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকেনোডার্মাটা এবং কর্ডাটা। তাহলে এই প্রথম যে 9টা পর্ব, এই প্রধান যে 9টা পর্ব আছে, এই প্রধান 9টা পর্বের নাম তোমাদেরকে একটু সিরিয়ালে মুখস্থ করতে হবে। যে পরীক্ষায় কখনোই আসবে না যে 5 নাম্বার প্রধান পর্ব কোনটি বা 6 নাম্বার প্রধান পর্ব কোনটি, বাট পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য বা বৈশিষ্ট্যগুলো, এই পর্বগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য আছে বইতে দেখবে। পরিফেরা পর্বে 10-12টা বৈশিষ্ট্য, নিডারিয়া পর্বে 10-12টা বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস পর্বে 10-12টা বৈশিষ্ট্য, নেমাটোডা পর্বে 10-12টা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলা তুমি যখন মুখস্থ করতে যাবা, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য আলাদা আলাদা করে মুখস্থ করাটা একটু কঠিন না। তাহলে আমরা একটু টেকনিক্যালি কমন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই কমন বৈশিষ্ট্যগুলো আমরা মুখস্থ করব। সেই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে যাতে আমাদের ঝামেলা কম হয়, পড়ার লোডটা যাতে অনেক বেশি কমে আসে, তার জন্য সবার প্রথমেই তোমাকে এই সিরিয়ালটা মুখস্থ করে ফেলতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকেনোডার্মাটা, কর্ডাটা। দেখবে বারবার পড়তে প্র্যাকটিস করতে তোমার একটা সময় এদের সিরিয়ালটা মুখস্থ হয়ে যাবে। আর যখন এদের সিরিয়ালটা মুখস্থ হয়ে যাবে তখন এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে খেয়াল করো, এই যে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করি, এই শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি আছে। এই ভিত্তির যে পয়েন্টটা, এটা আমাদের বইতে 3rd পেজে, সম্ভবত গাজী আজমল স্যারের বইতে 3rd পেজে এটা দেওয়া আছে। সেখান থেকে এই ছকটা পড়ে ফেলবা, প্রাণীর শ্রেণীবিন্যাসের কী কী ভিত্তি আছে। এই পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসবে, কোনটি শ্রেণীবিন্যাসের ভিত্তি নয়। তাহলে একদম এই যে ভিত্তিগুলো আছে, ভিত্তিগুলো একটু খেয়াল করবা। এই সব ভিত্তির উপর ভিত্তি করেই প্রাণীদের বা উদ্ভিদদেরকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এখন আসি, সবার প্রথমে যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, সবার প্রথমে এই পৃথিবীতে যত প্রাণী আছে ওদেরকে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলতে পারি। কিসের উপর ভিত্তি করে? দেহের আকারের উপর ভিত্তি করে। তাহলে সবার প্রথমে আমরা প্রাণীদেরকে 2টা ভাগে ভাগ করে ফেলি। একটা জিনিস হচ্ছে দেহের আকার, আর একটা জিনিস হচ্ছে দেহের আকার। তাহলে দেহের আকারের ভিত্তিতে প্রাণীদেরকে আমরা 2টা ভাগে ভাগ করছি।
দেহের আকারের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করছি। দেহের আকারের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে ম্যাক্রো। একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মানে হচ্ছে আণুবীক্ষণিক, মাইক্রো মানে হচ্ছে আণুবীক্ষণিক, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহত্তম প্রাণী। ম্যাক্রো মানে হচ্ছে বৃহত্তম প্রাণী। তাহলে যে সমস্ত প্রাণীকে খালি চোখে দেখা যায় তারা হচ্ছে মাইক্রো বা আণুবীক্ষণিক, যাদেরকে খালি চোখে দেখা যায় না তারা হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। তাহলে যাদেরকে খালি চোখে দেখা যায় তারা হচ্ছে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী, যাদেরকে খালি চোখে দেখা যায় না তারা হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। ঠিক আছে, যাদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলবো আমরা ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। যেমন যে কোনো জীবাণু আছে না আমাদের, সাপোজ ম্যালেরিয়ার জীবাণু, তারপরে হচ্ছে ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে খালি চোখে দেখা যায়? এদেরকে খালি চোখে দেখা যায় না, তাহলে এদেরকে বলবো হচ্ছে আমরা মাইক্রো বা আণুবীক্ষণিক জীব। আর যাদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলবো আমরা, যাদেরকে আণুবীক্ষণিক যন্ত্র দেখতে হয়, খালি চোখে দেখা যায় না, তাদেরকে বলবো মাইক্রো বা আণুবীক্ষণিক। আর যাদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলবো ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। এটার উদাহরণ আলাদা করে তোমার লেখার দরকার নেই। মানুষ, গিনিপিগ, তেলাপোকা, টিকটিকি, গরু, ছাগল, যা কিছু আছে সবাই হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। তারপরে চলে আসবো সংগঠন মাত্রা। তাহলে সংগঠন মাত্রা, আমরা জানি আমাদের দেহে একটা মানুষের দেহে কতটা কোষ আছে জানো? মানুষের দেহে সর্বমোট কোষের সংখ্যা হচ্ছে 10⁻14। 10⁻14 সংখ্যক কোষ আছে। এই যে মানুষের দেহে অসংখ্য কোষ আছে, এই অসংখ্য কোষের সমন্বয়ে মানুষের দেহটা তৈরি হয়েছে। তাহলে আমরা একটা জিনিস সবাই জানি, জীব দেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। অনেকগুলো কোষ যখন একই রকম কাজ করবে, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে, তখন তাকে কি বলবো আমরা? তখন তাদেরকে বলবো আমরা টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একই রকম হবে, একই রকম কাজ করবে, তখন তাদের সমন্বয়ে গঠিত হবে একটা অঙ্গ। অনেকগুলো অঙ্গ যখন একই রকম কাজ করবে, তখন তাদের সমন্বয়ে তৈরি হবে একটা তন্ত্র। আর অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে তৈরি হবে হচ্ছে প্রাণীদেহ। তাহলে জীবদের গঠন ও কাজের একককে বলে কোষ। অনেকগুলো কোষ যখন একই রকম কাজ করবে তখন তাকে বলবো টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একই রকম কাজ করবে তখন তাদেরকে বলবো আমরা অঙ্গ। অনেকগুলো অঙ্গ যখন একই রকম কাজ করবে তখন তাদের সমন্বয়ে তৈরি হবে একটা তন্ত্র। আর অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে কী তৈরি হবে? অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে তৈরি হবে প্রাণী দেহ। তাহলে আমরা জানি জীবদের গঠন ও কাজের একককে কী বলি? আমরা কোষ বলি। আর অনেকগুলো কোষ যদি একই রকম কাজ করে তখন তাদেরকে বলবো আমরা টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একই রকম কাজ করে তখন তাদেরকে বলবো অঙ্গ। অনেকগুলো অঙ্গ যখন একই রকম কাজ করে তখন তাদের সমন্বয়ে তৈরি হবে একটা তন্ত্র। আর অনেকগুলো তন্ত্র সমন্বয়ে তৈরি হবে প্রাণীদেহ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে মানুষ, আমাদের দেহে কি প্রত্যেকটা কোষকে তুমি আলাদা করতে পারবা? আমাদের দেহে যে 10⁻14 সংখ্যক কোষ আছে, কোষগুলো কি আলাদা করা যায়? আলাদা করা যায় না। আমাদের দেহে 4 ধরনের টিস্যু আছে: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সেই টিস্যুগুলো মিলে কোনটা যোজক টিস্যুগুলো আলাদা করতে পারবে? আলাদা করতে পারবে না। তাহলে আমাদের টিস্যুগুলো মিলে কি তৈরি করছে? টিস্যুগুলো মিলে অঙ্গ তৈরি করছে, অঙ্গগুলো মিলে তন্ত্র তৈরি করছে। মানে আমাদের দৈহিক গঠনটা তন্ত্র পর্যন্ত পৌঁছাইছে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের দৈহিক গঠনটা কোষ পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ এদের দেহে কোনো টিস্যু তৈরি হয় নাই। যাদের দৈহিক গঠনটা কী পর্যন্ত সীমাবদ্ধ? যাদের দৈহিক গঠনটা কোষ পর্যন্ত সীমাবদ্ধ এবং দৈহিক গঠনে দেহে কোনো টিস্যু সৃষ্টি হয় নাই, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলবো হচ্ছে আমরা কোষীয় মাত্রার প্রাণী। তাহলে কোষীয় মাত্রার প্রাণী কারা? যে সমস্ত প্রাণীর দৈহিক গঠন কোষ পর্যন্ত সীমাবদ্ধ। যে সমস্ত প্রাণীর দৈহিক গঠন কোষ পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ এদের দেহে কোনো কোষ থেকে কোনো টিস্যু তৈরি হয়নি, তাদেরকে বলবো আমরা কোষীয় মাত্রার প্রাণী। এর পরবর্তীতে কিছু কিছু প্রাণী দেখা যায় যাদের দৈহিক গঠনটা টিস্যু পর্যন্ত পৌঁছাইছে। যাদের দৈহিক গঠনটা কোন পর্যন্ত পৌঁছাইছে? টিস্যু পর্যন্ত পৌঁছাইছে, অর্থাৎ এদের দেহে কী তৈরি হয়নি? এদের দেহে কোনো অঙ্গ তৈরি হয়নি। তাহলে যে সমস্ত প্রাণীর দৈহিক গঠনে কোষ থেকে টিস্যু তৈরি হয় বাট কোনো অঙ্গ তৈরি হয় না, অর্থাৎ যাদের দৈহিক গঠন টিস্যু পর্যন্ত সীমাবদ্ধ,
তাদেরকে বলবো হচ্ছে আমরা কোষ টিস্যু মাত্রার প্রাণী। তাদেরকে বলবো আমরা কোষ টিস্যু মাত্রার প্রাণী। তাদেরকে বলবো আমরা কোষ টিস্যু মাত্রার প্রাণী। আর যে সমস্ত প্রাণীর দৈহিক গঠনে টিস্যুগুলো মিলে মিলে অঙ্গ তৈরি করছে, অর্থাৎ দৈহিক গঠনটা অঙ্গ পর্যন্ত পৌঁছাইছে, তাদেরকে বলবো হচ্ছে আমরা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। তাদেরকে বলবো হচ্ছে আমরা টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। আর যে সমস্ত প্রাণীর দৈহিক গঠনে অঙ্গগুলো মিলে মিলে তন্ত্র তৈরি করছে, অর্থাৎ দৈহিক গঠনটা তন্ত্র পর্যন্ত পৌঁছাইছে, তাদেরকে বলবো আমরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাদেরকে বলবো আমরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে যাদের দৈহিক গঠন কোষ পর্যন্ত সীমাবদ্ধ তাদেরকে বলবো কোষীয় মাত্রার প্রাণী। যাদের দৈহিক গঠনে কোষগুলো মিলে মিলে টিস্যু তৈরি করছে তাদেরকে বলবো আমরা কোষ টিস্যু মাত্রার প্রাণী। যাদের দৈহিক গঠনের টিস্যুগুলো অঙ্গ তৈরি করছে তাদেরকে বলবো টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। আর যাদের দৈহিক গঠনে অঙ্গগুলো তন্ত্র তৈরি করছে তাদেরকে বলবো আমরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে এখানে মনে রাখতে হবে কোষীয় মাত্রার প্রাণী আমাদের যে 9টা প্রধান পর্ব আছে, দেখো এই যে 9টা প্রধান পর্ব আছে এখানে আমরা মনে রাখবো পরিফেরা পর্বের চাইতে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য আরেকটু উন্নত, তার থেকে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো আরেকটু উন্নত, তার থেকে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো আরেকটু উন্নত, তার থেকে মলাস্কা আরও উন্নত, সেই মলাস্কা থেকে এনিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো আরেকটু উন্নত, মলাস্কা তারপরে এনিলিডা থেকে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য অনেক উন্নত। এভাবে যখন আমরা উপর থেকে নিচের দিকে আসি তখন বৈশিষ্ট্যগুলো উন্নত হয়। তাহলে আমাদের সবচেয়ে অনুন্নত কারা? যাদের দেহে কেবলমাত্র কোষ আছে। আমাদের যে 1 নম্বর পর্ব অর্থাৎ পরিফেরা, সেটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। তাহলে বইতে কোষীয় মাত্রার প্রাণীর কথাটা যেখানে পাবাস তার পাশ দিয়ে লিখে রাখবে 1। এরপর এগুলো আরেকটু উন্নত, তাহলে 2 নম্বর হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। 3 নম্বর পর্ব হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। 4 থেকে 9 হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। 4 থেকে 9 হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তার মানে দেখো এখানে যে 9টা পর্ব আছে, আমরা যখন পর্বগুলোর বৈশিষ্ট্য লিখবা তোমরা পরীক্ষার সময় 1 নম্বর পর্বের মধ্যে 1 নম্বর পর্বের বৈশিষ্ট্য ধরা তোমার পরীক্ষা আসলে পরিফেরা, তখন সেখানে তুমি কি লিখবা? তখন সেখানে তুমি লিখবা এরা কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহ কোষ পর্যন্ত সীমাবদ্ধ, কোনো টিস্যু তৈরি হয় না। যখন তুমি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য লিখবা, আমরা একটু আগে পড়ছি 2 নাম্বারটা হচ্ছে কোষ টিস্যু মাত্রা। তাহলে 2 নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য যখন লিখবা তখন তুমি সবার প্রথমে কি লিখবা? এরা কোষ টিস্যু মাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহে কোষগুলো মিলে মিলে টিস্যু তৈরি করে, কিন্তু টিস্যু থেকে কোনো অঙ্গ তৈরি হয় না। এরপরে প্লাটিহেলমিনথেসে কি লিখবা? এরা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এরা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহে টিস্যুগুলো মিলে মিলে অঙ্গ তৈরি করছে, সেই অঙ্গগুলো থেকে কোনো তন্ত্র তৈরি হয়নি। নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত এদের বৈশিষ্ট্য যখন লিখবা, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি একটা কমন বৈশিষ্ট্য লিখবা, সেটা হচ্ছে এরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে কেন এদের নামগুলোকে তোমাদেরকে সিরিয়ালে মুখস্থ করতে বলছে, আশা করি তোমরা এখন একটা ধারণা পাবা। তারপর আমরা চলে আসি ভ্রূণস্থর। ভ্রূণস্থর আমরা জানি একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এদের মধ্যে কি হবে? এদের মধ্যে নিষেক হবে। এদের মধ্যে নিষেক হলে তৈরি হবে একটা জাইগোট। এদের মাধ্যমে তৈরি হবে একটা জাইগোট, যেটা ডিপ্লয়েড। এখন দেখো এই যে জাইগোট তৈরি হয়েছে, ধরো এটা একটা শুক্রাণু আর এটা একটা ডিম্বাণু, এদের সমন্বয়ে তৈরি হলো কি? এদের সমন্বয়ে তৈরি হলো একটা জাইগোট। তাহলে এদের সমন্বয়ে তৈরি হবে একটা জাইগোট। এখন এই যে জাইগোট তৈরি হলো, তাহলে আমরা যদি লিখি শুক্রাণু আর ডিম্বাণু, এদের সমন্বয়ে কি তৈরি হইলো? এদের সমন্বয়ে তৈরি হলো জাইগোট। এখন দেখো জাইগোটে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস বিভাজন হবে। তাহলে জাইগোটে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন হবে? জাইগোটে হচ্ছে মাইটোসিস বিভাজন হবে। জাইগোটের যে মাইটোসিস বিভাজন, সেই মাইটোসিস বিভাজনটাকে বলা হয় ক্লিভেজ। জাইগোটে যে মাইটোসিস বিভাজন হবে এই প্রক্রিয়াটার নামকে কি বলা হয়? এই প্রক্রিয়াটার নামকে বলা হয় ক্লিভেজ। এবং মাইটোসিস বিভাজনের ফলে জাইগোটের মধ্যে অসংখ্য
অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট একটা বা কোষ সৃষ্টি হবে, বা জাইগোটের মধ্যে অনেকগুলো কোষের সৃষ্টি হবে, অনেকগুলো কোষের সৃষ্টি হবে। জাইগোটের মধ্যে কি সৃষ্টি হবে? জাইগোটের মধ্যে অনেকগুলো কোষের সৃষ্টি হবে, জাইগোটের মধ্যে অনেকগুলা কোষের সৃষ্টি হবে। তাহলে এই যে ধাপটা অনেকগুলা কোষ সৃষ্টি হলো, এই ধাপটার নাম হচ্ছে মরুলা। এই ধাপটার নাম কি? এই ধাপটার নাম হচ্ছে মরুলা। এই ধাপটার নাম হচ্ছে মরুলা। তার পরবর্তীতে হচ্ছে মরুলার যে কোষগুলো আছে, মরুলার যে কোষগুলো আছে এই কোষগুলো একটা লেয়ারে সজ্জিত হবে। মরুলার যে কোষগুলো আছে এই কোষগুলো একটা লেয়ারে সজ্জিত হবে, এই কোষগুলো একটা লেয়ারে সৃষ্টি হবে, লেয়ারে সজ্জিত হবে। এই কোষগুলো একটা লেয়ারে সজ্জিত হবে। এই ধাপটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টুলা। এই ধাপটাকে আমরা কি বলবো? এই ধাপটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টুলা। এই ধাপটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টুলা। তাহলে এই যে ব্লাস্টুলা স্তর, তখন ভিতরে কি থাকে? ভিতরে একটা গহ্বর থাকে, তাই না? এরপরে দেখো ব্লাস্টুলার পরে এর যে পরের ধাপটা, এর পরের ধাপটার নাম হচ্ছে গ্যাস্টুলা। গ্যাস্টুলা ধাপের বৈশিষ্ট্য হচ্ছে এই ধাপে তোমার একটা গহ্বর সৃষ্টি হবে। গহ্বরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। গহ্বরটার নাম কি? গহ্বরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। তাহলে গহ্বরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। দেখো এরপরে যে ধাপটা আর্কেন্টেরন নামক একটা গহ্বর সৃষ্টি হয়েছে। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই দশাটার নাম কি? এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে গ্যাস্ট্রুলা কাকে বলে? এগুলো যদি আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে আরও ডিটেলস পড়বো, তাই এখানে একটু দেখে রাখি। এই ধাপটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা ধাপটা কি হয়েছে? গ্যাস্ট্রুলা ধাপে একটা গহ্বর সৃষ্টি হয়েছে। এই গহ্বরটার নাম হচ্ছে আর্কেন্টেরন। এবং এখানেই তিনটা লেয়ার দেখা যায়। দেখো বাইরের দিকে যে কোষের লেয়ারটা আছে, এই লেয়ারটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টোডার্ম। অ্যাক্টো কথাটার মানে হচ্ছে বাহিরে, এই লেয়ারটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। আর ভিতরের দিকে যে লেয়ারটা আছে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যান্ডোডার্ম। ভিতরের দিকে যে লেয়ারটা আছে তার নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। এরা দুইটার মাঝখানে যে লেয়ারটা, এখানে মাঝখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলবো হচ্ছে আমরা মেসোডার্ম। এই লেয়ারটাকে বলবো হচ্ছে আমরা মেসোডার্ম। তাহলে দেখো এই যে গ্যাস্ট্রুলা ধাপটা, এই গ্যাস্ট্রুলা ধাপটাতে দশাতে প্রাণীর ভ্রূণের ক্ষেত্রে তিনটা লেয়ার দেখা যায়। বাইরেরটার নাম অ্যাক্টোডার্ম, মাঝখানেরটার নাম হচ্ছে মেসোডার্ম, আর ভিতরেরটার নাম কি? ভিতরেরটার নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। তাহলে গ্যাস্ট্রুলা ধাপে তিনটা লেয়ার দেখা যায়, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। গ্যাস্ট্রুলা ধাপে তিনটা লেয়ার দেখা যায়, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। ঠিক আছে? তাহলে দেখো গ্যাস্ট্রুলা ধাপে তিনটা লেয়ার দেখা যায়। এই পরবর্তীতে অর্গানোজেনেসিস প্রক্রিয়ায়, গ্যাস্ট্রুলা ধাপটা থেকে কোন প্রক্রিয়ায়? অর্গানোজেনেসিস প্রক্রিয়ায়। গ্যাস্ট্রুলার ধাপটা থেকে অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় বিভিন্ন অর্গান তৈরি হয়, দেহের বিভিন্ন অর্গান তৈরি হয়, তখন একটা পূর্ণাঙ্গ প্রাণী দেহ তৈরি হয়। তাহলে যে সমস্ত প্রাণীর ক্ষেত্রে ভ্রূণীয় জীবনে এই অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম তিনটা লেয়ারই থাকে, তাদেরকে বলবো হচ্ছে আমরা ত্রিস্তরী। তাহলে ভ্রূণীয় জীবনে যদি দেখো আমরা এই ছবিতে দেখি, এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এটা হচ্ছে একটা ট্রিপ্লোব্লাস্টিক ভ্রূণীয় জীবনে দেখো তিনটা লেয়ার আছে। বাইরের দিকে অ্যাক্টোডার্মের সেলগুলো আছে। ভিতরের দিকে দেখো অ্যান্ডোডার্ম আছে, এই লেয়ারটা হচ্ছে অ্যান্ডোডার্ম। আর দুইটার মাঝখানে কি আছে? দুইটার মাঝখানে যে সেলগুলো আছে ওদেরকে বলতেছি আমরা
মেসোডার্ম লেয়ার বলতেছে, মেসোডার্ম। তাহলে ভ্রূণীয় জীবনে যদি তিনটা স্তরই থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, ভ্রূণীয় জীবনে যদি তিনটা স্তরই থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম, তখন তাদেরকে বলবো আমরা ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী। ভ্রূণীয় জীবনে যদি তিনটা স্তরই থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম, তিনটা স্তরে যদি থাকে, তখন তাকে কী বলবো আমরা? তখন তাকে বলবো আমরা ট্রিপ্লোব্লাস্টিক। আর ভ্রূণীয় জীবনে যদি দুটি স্তর থাকে, কি কি? অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম, কোনো মেসোডার্ম থাকে না, তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে বলবো আমরা ডিপ্লোব্লাস্টিক। তাহলে ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে দেখো এখানে মাঝে যে সেলের লেয়ারটা ছিল, সেল হইতে হলে কী থাকা লাগে ভাইয়া? দেখো নিউক্লিয়াস, এইখানে যে ফোটা ফোটা কালো কালো জিনিসগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মাঝখানে যে মেসোডার্ম আছে দেখো এখানেও নিউক্লিয়াস আছে, ভিতরে অ্যান্ডোডার্ম আছে, এখানেও নিউক্লিয়াস আছে। আর এখানে খেয়াল করো, মানে আমরা কিভাবে আলাদা করে তোমাকে ছবিতে বোঝাচ্ছি তার জন্য। বাইরে অ্যাক্টোডার্ম আছে, নিউক্লিয়াস দেখে আমরা বুঝতে পারছি, ভিতরে হচ্ছে দেখো অ্যান্ডোডার্ম আছে। বাট মাঝখানে যে লেয়ারটা, মাঝখানে এটা কোনো লেয়ার না কিন্তু, কারণ এখানে কি নাই? এখানে আমরা যে কোষগুলো দেখতে, এখানে কোনো কোষই নাই, তাহলে দেখো ডিপ্লোব্লাস্টিক মানে সেখানে কি কি আছে? অ্যাক্টোডার্ম আছে, অ্যান্ডোডার্ম আছে, সেখানে কোনো মেসোডার্ম নাই। তাহলে মাঝখানের জায়গাটা কি ফাঁকা? মাঝখানের জায়গাটা যেহেতু ফাঁকা, সেখানে জেলের মতো অর্ধতরল, সেখানে জেলের মতো অর্ধতরল, অর্ধস্বচ্ছ একটা অর্ধস্বচ্ছ যে পদার্থটা থাকবে তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াটা তাহলে কিসের মতো? মেসোগ্লিয়াটা হচ্ছে ভাইয়া জেলের মতো একটা লেয়ার, জেলের মতো অর্ধতরল অর্ধস্বচ্ছ যে লেয়ারটা থাকে তাকে বলে, এটাকে আসলে লেয়ার বলবো না, এটাকে বলবো আমরা অ্যাক্টোডার্ম ও মেসোডার্মের মাঝখানে তরল পদার্থ বলবো, বা অর্ধতরল পদার্থ বলবো, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে আমরা একটা জিনিস মনে রাখি, আমাদের যে 9টা পর্ব আছে এর মধ্যে 2 নম্বর পর্বটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 পর্যন্ত সবাই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে আমরা যদি আবার এখানে চলে আসি, দেখো মনে রাখবো 2 নাম্বারটা এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে 2 নাম্বারটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। 2 নাম্বারটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। 2 নাম্বারটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। 2 নাম্বারটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, 3 থেকে 9 এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে পরীক্ষার খাতে আমরা যখন 2 নাম্বার পর্ব নিউট্রিয়ের বৈশিষ্ট্য লিখবো তখন লিখবো এটা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, অর্থাৎ এদের ভ্রূণীয় জীবনে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম নামক দুটি স্তর থাকে, এদের মেসোডার্ম নামক স্তর থাকে না, কারণ আমরা পড়ছি ডিপ্লোব্লাস্টিকে কোনটা থাকে না? মেসোডার্ম থাকে না, এবং মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া নামক জেলির মতো অর্ধতরল পদার্থ উপস্থিত থাকে। আর 3 থেকে 9 এই পর্বগুলো যখন লিখব প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য লিখবো, এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ এদের ভ্রূণীয় জীবনে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম নামক 3টি স্তরই উপস্থিত থাকে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মানে হচ্ছে কোনো প্রাণীর দেহকে অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভাজন করার প্রক্রিয়া। তাহলে প্রতিসাম্যতার সংজ্ঞাটা আমরা কি লিখব? প্রতিসাম্যতার সংজ্ঞাটা হচ্ছে কোনো প্রাণীর দেহকে কোন একটা অক্ষ বরাবর কিংবা কোন একটা তল বরাবর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে সদৃশ সমান অংশ, অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভক্ত করার প্রক্রিয়ার নাম হচ্ছে প্রতিসাম্যতা। কোনো প্রাণীর দেহকে অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলবো হচ্ছে আমরা প্রতিসাম্যতা। সদৃশ সমান অংশে বিভাজন করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? সদৃশ সমান অংশে বিভাজন করার প্রক্রিয়াকে বলবো হচ্ছে আমরা প্রতিসাম্যতা। কোন একটা অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলবো হচ্ছে আমরা প্রতিসাম্যতা।
তাহলে প্রতিসাম্যতা হইতে হইলে যে অক্ষ বা তল বরাবর আমরা প্রাণীর দেহটাকে কাটবো, কাটার পরে সেই অক্ষ বা সেই অংশগুলো দেখতে একই রকম হতে হবে। আমরা একটু আসি দেখি। প্রথমে আছে গোলীয় প্রতিসাম্যতা। আমরা কয়েকটা বৃত্ত আঁকি। দেখো আমরা কতগুলো বৃত্ত আঁকলাম, প্রত্যেকটা বৃত্তের একটা করে আমরা কেন্দ্র দিলাম। ধরে এই বৃত্তটাকে যদি আমরা কেন্দ্র বরাবর এভাবে একটা রেখা টানি, এই বৃত্তটা কয়টা অংশে বিভক্ত হবে? সমান দুটো অংশে বিভক্ত হবে। এইভাবে রেখাটা না টেনে যদি এইভাবে রেখা টানি তাইলেও সমান দুটো অংশে ভাগ হবে। যদি এইভাবে রেখা টানি তাইলেও সমান দুটো অংশে ভাগ হবে। যদি এইভাবে রেখা না টেনে এইভাবে একটা রেখা টানি তাইলেও সমান দুটো অংশে ভাগ হবে। তাহলে একটা বৃত্তকে যেমন কেন্দ্রের মধ্য দিয়ে একটি রেখা টানলে যে কোনো দিকেই রেখা টানি না কেন বৃত্তটা সমান দুটো অংশে ভাগ হয়ে যায়, কোনো প্রাণীর দেহকে যদি এরকম আমরা সমান দুটো অংশে ভাগ করতে পারি কেন্দ্র বরাবর একটা দাগ টেনে, তখন তাকে বলবো আমরা গোলীয় প্রতিসাম্য। তাহলে বুঝতে পারছি, একটা বৃত্তকে যখন তুমি চাইলে এভাবে সমান দুটো অংশে ভাগ করতে পারো, এভাবে না করে এভাবে দাগ টানলেও সমান দুটো অংশে ভাগ হবে, এভাবে দাগ টানলেও সমান দুটো অংশে ভাগ হবে, এভাবে দাগ টানলেও সমান দুটো অংশে ভাগ হবে। শর্ত কি? শর্তটা হচ্ছে দাগটা কেন্দ্রের মধ্য দিয়ে টানতে হবে, তাই না? একইভাবে কোনো প্রাণীর দেহ যদি এরকম হয় যাকে আমরা এভাবে সমান দুটো অংশে ভাগ করতে পারবো, তখন তাকে আমরা গোলীয় প্রতিসাম্য প্রাণী বলবো। যেমন এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই প্রথম ছবিতে এই প্রাণীটার নাম হচ্ছে ভলভক্স। প্রথম প্রাণীটার নাম কি? প্রথম প্রাণীটার নাম হচ্ছে সেকেন্ডে যে সবুজ যে প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ভলভক্স। তাহলে এই প্রাণীটা দেখে তুমি কি বুঝতেছো? এই প্রাণীটা একটা গোলাকার প্রাণী। গোলাকার প্রাণী মানে ওর কি আছে? ওর একটা কেন্দ্র আছে। তাহলে ধরে নিলাম ওর একটা কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের মধ্যে দিয়ে যদি তুমি একটা রেখা টানো, প্রাণীটা কী হবে? সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে। এইভাবে রেখা না টেনে তুমি যদি এইভাবেও রেখা টানো তাহলেও প্রাণীটা সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে। রেখাটা যদি তুমি ওই দুইভাবে কোনোভাবে না টেনে এইভাবে টানো তাহলে সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে না। তাহলে এই প্রাণীটাকে বলবো আমরা গোলীয় প্রতিসাম্য প্রাণী। তাহলে এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটার নাম হচ্ছে ভলভক্স। ভলভক্স। আর বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেডিওলারিয়া। এটা হচ্ছে রেডিওলারিয়া। এই প্রাণীটার ক্ষেত্রে ঠিক সেম, যেহেতু এটা একটা গোলাকার প্রাণী, একটা কেন্দ্র আছে, কেন্দ্রের মধ্যে দিয়ে রেখা টানলেও কী হবে? সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে। কেন্দ্রের মধ্যে দিয়ে রেখা টানলেও কী হবে? সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে। তাহলে ভলভক্স, রেডিওলারিয়া এই প্রাণীগুলো হচ্ছে কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? গোলীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। তারপর আমরা আসি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা এটার ক্ষেত্রে যদি আসি আমরা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী হচ্ছে যদি আমরা একটা প্রাণীর কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সদৃশ দুটি অংশে অর্থাৎ ডান ও বাম, সদৃশ দুটি অংশ অর্থাৎ ডান ও বাম অংশে ভাগ করা যায়, তখন তাকে বলবো আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শুধুমাত্র একবার। দেখো খেয়াল করো, একটা মানুষকে আমরা শুধুমাত্র একবার মাঝখান বরাবর কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর একবার কাটলে এই মানুষটা সদৃশ দুইটা অংশে পরিণত হবে। ঠিক একইভাবে একটা প্রজাপতির ক্ষেত্রে ঠিক সেম, মাঝখান দিয়ে এভাবে কাটলে সদৃশ দুইটা অংশে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে বলবো আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সদৃশ দুটি অংশে ভাগ করা যাবে কেবলমাত্র একবার। তুমি বলতে পারো যে ভাই আমরা যদি এইভাবে না কেটে এইভাবে কাটি তাহলে তো মানুষটা দুইটা অংশে ভাগ হবে। হ্যাঁ, দুইটা অংশে ভাগ হবে, বাট উপরের অংশ আর নিচের অংশ দেখতে কি একই রকম হবে? দেখতে তো একই রকম হবে না। বাট তুমি যখন মাঝখানে কাটবা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, তখন ও দুটো অংশে ভাগ হবে, ডান এবং বাম। তখন ও দুটো অংশে ভাগ হবে, ডান এবং বাম। তাহলে এইটাকেই বলবো হচ্ছে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। তারপরে আসি অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা কেন্দ্রীয় লম্ব অক্ষ, তার মানে লম্বালম্বিভাবে কাটবো, তাই না? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা যায়। দুইয়ের অধিক
সদৃশ অংশে ভাগ করা যায়, দুইয়ের অধিক যদি সদৃশ অংশে ভাগ করা যায় তখন তাকে বলবো হচ্ছে আমরা অরীয় প্রতিসাম্যতা, তাকে অরীয় প্রতিসাম্যতা বলবো। যেমন খেয়াল করো এখানে যে প্রাণী আছে এটাকে আমরা দেখো এইভাবে লম্বালম্বি একটা প্লেটে কাটছি, এটা সমান দুটো অংশে ভাগ হয়ে গেছে। তারপর আবারও এইভাবে কাটলে আরও দুটো অংশে ভাগ হবে। এই প্রাণীটার ক্ষেত্রে খেয়াল করো এটা একটা হাইড্রা, এটাকে আমরা এই তলটা দিয়ে একবার কাটছি, আবার এই তলটা দিয়ে আরেকবার কাটছি, আবার দেখো এইভাবে আরেকবার কাটছি, আবার দেখো এইভাবে আরেকবার কাটছি। তাহলে কয়টা অংশ পরিণত হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা কি বলছি, লম্বালম্বিভাবে কেটে যদি লম্বালম্বিভাবে কেটে যা সেটা মনে রাখো, লম্বালম্বিভাবে কেটে দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা যায় তখন তাকে বলবো আমরা অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা। আর দ্বিঅরীয় প্রতিসাম্যতা খেয়াল করো, একটা আপেলের ছবি দেখায়, যদিও আপেল আমি খুব একটা ভালো আঁকতে পারি না, ধরে নিব এটা আপেল আমি যেটা আঁকছি। এই আপেলটাকে যদি তুমি এইভাবে এইভাবে আর এইভাবে অনুপ্রস্থভাবে একটা অক্ষ বরাবর কাটলা, আবার লম্বালম্বিভাবে একটা অক্ষ বরাবর কাটলা, তাহলে এই আপেলটা কয়টা টুকরায় পরিণত হবে? চারটা টুকরায় পরিণত হবে না, এবং চারটা অংশ দেখতে একই রকম হবে। সো ওই প্রাণীটাকে তখন কি বলবো আমরা? দ্বিঅরীয় প্রতিসাম্য বলবো। কি বলবো? দ্বিঅরীয় প্রতিসাম্য বলবো। দেখো এখানে আমি একটা ছবিতে সুন্দরভাবে দেখাইছি, একটা হচ্ছে আমরা অনুপ্রস্থ বরাবর একটা তল নেব এবং আনুভূমিকভাবে অনুদৈর্ঘ্যভাবে একটা এবং অনুপ্রস্থভাবে যদি একটা দুইটা তল নেই, যে দুইটা তল পরস্পরকে সমকোণে স্পর্শ করে, দেখো এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, ঠিক আছে? তখন এই প্রাণীটা কয়টা অংশে ভাগ হয়ে গেল? চারটা অংশে। তাহলে দ্বিঅরীয় প্রতিসাম্যতা হচ্ছে কোনো প্রাণীর দেহকে যদি আমরা দুটি তলে চারটি সদৃশ অংশে, দুটি তলে চারটি সদৃশ অংশে ভাগ করা যায়, দুটি তলে চারটি সদৃশ অংশে ভাগ করা গেলে কোনো প্রাণীকে তখন তাকে বলবো আমরা দ্বিঅরীয় প্রতিসাম্য। এই প্রাণীর ক্ষেত্রে দেখো সেম এইভাবে একটা রেখা টানছি, তারপরে এভাবে একটা রেখা টানছি, দুটি তলে চারটে সদৃশ অংশে ভাগ করার প্রক্রিয়াকে বলবো আমরা দ্বিঅরীয় প্রতিসাম্যতা। দুটি তলে চারটি সদৃশ অংশে ভাগ করার প্রক্রিয়াকে বলবো দ্বিঅরীয় প্রতিসাম্যতা। আর কোনো প্রাণীর দেহকে যদি তুমি দেখো এই প্রাণীটাকে তুমি যেভাবেই দাগ টানো কোনোভাবেই তুমি সদৃশ অংশে ভাগ করতে পারবা না। কোনো প্রাণীর দেহকে যদি তুমি একবারও সদৃশ অংশে ভাগ করতে না পারো তখন তাকে বলবো আমরা অপ্রতিসাম্যতা। এখন আমরা আসি, আমরা একটু বইটাও দাগাই নিব যাতে আমাদের পরীক্ষায় এমসিকিউতে আমরা যাতে শতভাগ অ্যান্সার করতে পারি, এমসিকিউতে যাতে আমাদের কোনো কিছুতে কোনো ঘাটতি না থাকে। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো সবার প্রথমে এই কথাগুলো আমরা বলে ফেলছি, এখন আমরা একটু বইটা দাগাই। প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, কী কী? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? তাহলে প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার, জিনগত বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্যতা এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। তাহলে এই কথাটা লাগবে। এরপরে যেটা লাগবে দেখো, প্রজাতিগত বৈচিত্র্য যে অঞ্চলে বেশি সে অঞ্চলকে কি বলে? সে অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। সে অঞ্চলকে কী বলা হয়? জীববৈচিত্র্যের হটস্পট। তাহলে হটস্পট কথাটা মার্ক করবা, হটস্পট কথাটা মার্ক করবা, তাকে হটস্পট কথাটা মার্ক করবা, হটস্পট কথাটা মার্ক করবা। তাহলে যে অঞ্চলে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য বেশি সে অঞ্চলকে কী বলে? হটস্পট বলে। এরপরে দেখো এখানে চলে আসে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, বিজ্ঞানী এরিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। এরিস্টটলকে কি বলা হয়? প্রাণীবিদ্যার জনক। দেখো কারা কারা ডিম, প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডিম্বজ যারা ডিম পারে, যেমন মাছ, উভচর, সরীসৃপ ও পাখি। আর জরায়ুজ, আর জরায়ুজ হচ্ছে যারা সন্তান প্রসব করে, স্তন্যপায়ী, তাদেরকে বলবো জরায়ুজ। এরপরে আসো দেখো শ্রেণীবিন্যাসের কতগুলো ভিত্তি আছে, এই ভিত্তিগুলোর নামগুলো আমাদের লাগবে, ভিত্তির নামগুলো দাগায় রাখো। এখন দেখো এই জিনিসটা পড়াইছি আকারে, যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদেরকে বলে আনুবীক্ষণিক প্রাণী, যাদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বলে বৃহত্তর প্রাণী। একটা উদাহরণ দিছে মাছের ফুলকার জীবাণু, এটা শুধু যে মাছের ফুলকার জীবাণু তা না, যে কোনো ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, সবাই প্যারাসাইট, সবাই হচ্ছে আনুবীক্ষণিক। আর গিনিপিগ বৃহত্তর প্রাণী, অনেকে এটা মুখস্থ করে যে গিনিপিগ এভাবে মুখস্থ করতে কিছু নেই, যে প্রাণীকে খালি চোখে তুমি দেখতে পারবো ওইটাই হচ্ছে বৃহত্তর প্রাণী।
সংগঠন ক্রমমাত্রাটা তোমাদেরকে পড়াই দিছি, বলছি কোষীয় মাত্রার প্রাণী, যাদের দৈহিক গঠন কোষ পর্যন্ত সীমাবদ্ধ, যাদের দৈহিক গঠন টিস্যু পর্যন্ত পৌঁছাইছে তাদেরকে বলবো আমরা কোষ টিস্যু মাত্রার প্রাণী, যাদের দৈহিক গঠন অঙ্গ পর্যন্ত পৌঁছাইছে তাদেরকে বলবো টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, যাদের দৈহিক গঠন তন্ত্র পর্যন্ত পৌঁছেছে তাদেরকে বলবো আমরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। কোষীয় মাত্রার প্রাণী কারা এটাও বলে দিয়েছিলাম 1 নাম্বার পর্ব। কোষ টিস্যু কারা 2, টিস্যু অঙ্গ কারা 3, অঙ্গতন্ত্র কারা 4 থেকে 9, 4 থেকে 9। তাহলে এইভাবে মনে রাখলেই হবে। আর আলাদা করে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে আলাদা করে উদাহরণগুলো তোমার না পড়লেও চলবে, তুমি যদি ডিরেক্ট ওটা মনে রাখতে পারো। এরপরে চলে আসি ভ্রূণস্থর। ভ্রূণস্থরে আমরা ধাপগুলোর নাম বলছি। প্রথম ধাপের নাম হচ্ছে ক্লিভেজ, তারপরের ধাপেরটা ক্লিভেজ প্রক্রিয়া মরুলার সৃষ্টি হয়, মরুলার পরে দশাটার নাম ব্লাস্টুলা, তারপরে দশাটার নাম হচ্ছে গ্যাস্টুলা। এদেরকে এটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, আর একটা হচ্ছে ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। দ্বিস্তরী মানে দুইটা লেয়ার থাকে, অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম নামক দুইটা লেয়ার থাকে। অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম নামক দুইটা লেয়ার থাকে। এই লেয়ারগুলোর মাঝখানে কি থাকে? এই লেয়ারগুলোর মাঝখানে ম্যাসোগ্লিয়া থাকে। এবং নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে দ্বিস্তরী। ত্রিস্তরী মানে যাদের 3টা লেয়ার থাকে, অ্যাক্টোডার্ম, ম্যাসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। অ্যাক্টোডার্ম, ম্যাসোডার্ম এবং অ্যান্ডোডার্ম 3টা লেয়ার থাকলে তাদেরকে বলবো ত্রিস্তরী। এবং আমরা শুরুতে বলছি দ্বিস্তরী কারা? দ্বিস্তরী হচ্ছে ভাইয়া 2, দ্বিস্তরী হচ্ছে 2। ত্রিস্তরী কারা? এটাও বলছি 3 থেকে 9, 3 থেকে 9 হচ্ছে ত্রিস্তরী। এখন দেখো দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা পড়বা। এটা আমাদের দুইটা কাজে লাগবে। একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ, আর একটা জিনিস হচ্ছে আমাদের রিটেন পরীক্ষায় এটা আসতে পারে অনুধাবনমূলক কোশ্চেন হিসাবে। তাহলে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস 2 নম্বরের কোশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি প্রতিসাম্যতে। এখান থেকে আমরা উদাহরণগুলো পড়বো। যেমন বলছে রেডিওলারিয়া, ভলভক্স, হেলিওজোয়া, এটা হচ্ছে উদাহরণ। আমরা উদাহরণগুলো একটু দেখব। এই উদাহরণগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার টপিকস। ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, তাই না? এটা আমরা মনে রাখতে পারি একটা লাইন দিয়ে, নিমোনিক্স দিয়ে। নিমোনিক্সটা হলো ভোর হলো। ভোতে হচ্ছে ভলভক্স, আর হচ্ছে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। তাহলে এরা হচ্ছে কিসের উদাহরণ? এরা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ। অরীয় প্রতিসাম্যতার যে উদাহরণগুলা, আমরা এখানে একটা জিনিস এমনিতে মনে রাখবো। অরীয় প্রতিসাম্য কারা? অরীয় প্রতিসাম্য হচ্ছে 2 নাম্বার পর্ব। আমাদের কত নাম্বার পর্ব? 2। আর এখানে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো দেখব। হাইড্রা জেলিফিশ, সি অ্যানিমন। তাহলে এখানে আমরা একটা নিমোনিক্স লিখে রাখতে পারি, হাই জেসি। তোমার একটা বন্ধু আছে জেসিকে তুমি হাই দিছো। হাইতে হচ্ছে হাইড্রা, জেতে হচ্ছে জেলিফিশ, আর সিতে হচ্ছে সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন, এই 3টা হচ্ছে অরীয় প্রতিসাম্য। দ্বি-অরীয় প্রতিসাম্যতা, 2টি তলে কয়টি সদৃশ অংশে? 4টি অংশে। উদাহরণ হচ্ছে টিনোফোরা পর্ব, প্রাণীর নাম সিওলোপ্ল্যানা। তারপর চলে আসি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। উদাহরণ কি? প্রজাপতি, ব্যাঙ, মানুষ। এবং এখানে একটা জিনিস লিখে রাখবা, আমাদের যে 3 থেকে 9 নাম্বার পর্ব আছে, বা 3 থেকে 7 এবং 9, 8 বাদে এই পর্বের যে প্রাণীগুলো আছে এদের অধিকাংশ সবাই না, এদের প্রত্যেকের বৈশিষ্ট্য লেখার সময় 3 থেকে 7, 3, 4, 5, 6, 7 এবং 9, এই 6টা পর্বের বৈশিষ্ট্য লেখার সময় একটা পয়েন্ট লিখবা। এই পর্বের অধিকাংশ প্রাণীরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে পর্বের বৈশিষ্ট্যগুলো যখন মুখস্থ করতে যাবো তোমার পড়া কিন্তু অনেক কমে যাচ্ছে। 3 থেকে 7 প্রত্যেকটার ক্ষেত্রে কী লিখবে? এই পর্বের অধিকাংশ প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য। এবং 8-এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। 8 নাম্বার যে পর্ব আছে
সেই পর্বের প্রাণীদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি? 8 নম্বর পর্বটা হচ্ছে লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় আর পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। অপ্রতিসম কারা? এদের নাম আমরা পড়ি স্পঞ্জ, আপেল শামুক। স্পঞ্জ, আপেল শামুক। ঠিক আছে, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি এবং মনে রাখবো আমাদের যে 1 নম্বর পর্ব আছে, 1 নম্বর পর্বের সব প্রাণীরা হচ্ছে অপ্রতিসম। এখন আছে আমরা কিছু এমসিকিউ সলভ করি। প্রাণীবিদ্যার জনক একটা কথা বলে রাখি, একটা এমসিকিউ সলভ করা মানে সেই এমসিকিউটা মুখস্থ করা না। সলভ করা মানে হচ্ছে অ্যান্সারটা মুখস্থ করা প্লাস কেন অ্যান্সারটা হইলো এই ব্যাখ্যাটা আমাদের জানা, কেন অন্য অপশনগুলো অ্যান্সার হইলো না। যেমন দেখো, প্রাণীবিদ্যার জনককে এরিস্টটল। থিওফ্রাস্টাসের নাম আছে। থিওফ্রাস্টাস কিসের জনক? উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক। লিনিয়াস কিসের জনক? লিনিয়াস হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাসের জনক। শ্রেণী বিন্যাসের জনক। শ্রেণী বিন্যাসের জনক। তারপরে সে ভলভক্সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? একটু আগে দেখছি আমরা গোলীয়, ভোর হলো দিয়ে মনে রাখছি। ভলভক্স, রেডিওলারি, হেলিওজোয়া। ভলভক্স কোন ধরনের প্রতিসাম্য? গোলীয়। কোষীয় গঠন মাত্রা প্রাণী, অর্থাৎ যাদের দৈহিক গঠন কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ? কোষ পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে প্রথম যে পর্ব আছে পরিফেরা, এরা হচ্ছে কোষীয় মাত্রা প্রাণী। ত্রিপদ নামকরণের প্রবর্তককে? ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী স্লেজেল। এটাকে আবার কেউ কেউ পিগেলও বলে। বিজ্ঞানী স্লেজেল অথবা পিগেল, একটা মনে রাখলেই হবে। বইতে এটা কোনোভাবে এটাকে স্লেজেল উচ্চারণ করা হয়। স্লেজেল উচ্চারণ করা হয়, আবার কেউ কেউ পিগেলও উচ্চারণ করে। তুমি যেটা মনে রাখতে পারো, যেটা তোমার মনে থাকে, মনে থাকলেই হইল, বা তুমি দুইটাই মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তার নামটা যদি ইংলিশে একটু দেখে রাখো, SCHLEGEL, স্লেজ। কোনটি অরীয় প্রতিসম প্রাণী? আমরা পড়েছি একটু আগে হাইজেসি। হাইজেসি তার মানে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা। অপ্রতিসাম্যতা, যাকে একবারে তুমি ভাগ করতে পারবে না। পিলা। পিলা মানে কি জানো? পিলা মানে হচ্ছে পিলা গ্লোবোজা, মানে হচ্ছে শামুক। শামুকটা হচ্ছে অপ্রতিসম প্রাণী, একবারও সমান দুটো অংশে ভাগ করা যাবে না। দ্বি অরীয় কোনটা? একটু আগে পড়ছি আমরা, টিনোফোরা। জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এটা আমরা সামনে যখন পর্বগুলো পড়বো তখন দেখবো আরও ক্লিয়ার হয়। তখন প্রত্যেকটা পর্বের আলাদা আলাদা করে উদাহরণ পড়বো। প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের? প্রজাপতিকে কেবল একবার সমান দুটো অংশে ভাগ করা যায়, দ্বিপার্শ্বীয়। নিচের কোনটি দ্বিস্তরী? হাইড্রা। হাইজেসি আমরা পড়ছি না, হাইজেসি, হাইড্রা, এরা হচ্ছে অরীয় প্রতিসম। আবার এই যে হাইড্রা, এটা হচ্ছে কত নম্বর পর্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের 2 নম্বর পর্বের অন্তর্ভুক্ত। 2 নম্বর পর্ব মানে কি? নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে দ্বিস্তরী, তাহলে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।